দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিটস বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকে শুভ সকাল প্রিয় দর্শক। জেরিন যেমনটি বলছিল, রাঙা সকাল আরো বেশি রাঙা হয়ে উঠুক পুরো দিন ব্যাপী। শুভ সকাল আনিস, শুভ সকাল। কেমন আছো তুমি? আমিও ভীষণ ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো। খুবই ভালো আছি। সবসময় হাস্যোজ্জ্বল থাকো। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সেটা থাকা উচিত, দিন শেষে তাহলে ভালো থাকা যায়। এই যে বললে ভালো থাকার কথা, আমরা তো সবাই আসলে নিজে ভালো থাকতে চাই, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা অন্যের ভালো থাকার কথাও চিন্তা করেন। একদম। এমন একজন মানুষের সান্নিধ্য যদি পাও কেমন লাগবে? খুবই ভালো লাগবে, এবং আমার মনে হয় আজকে আমরা সেটা পেতে যাচ্ছি, তাই তো আনিস? চলো জেনে নিই কে আছে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি স্বেচ্ছাসেবী সংগঠক ও উদ্যোক্তা কায়সার হামিদ। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আপনার জীবনের গল্প শুনবো। আপনি এমন একটা জায়গায় বেড়ে উঠেছেন যেখানে আসলে পাহাড় সমুদ্র একেবারে একাকার, কিন্তু তোমরা জীবনের দুইজন মনে হয় বিষয়টা খুব বেশি রিলেট করতে পারছো, একই নিশ্চয়ই। এলাকার মানুষ। কিন্তু জীবনটাও আসলে খুব একেবারে স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছে। বাবাকে দেখেছেন খুব আর্থিকভাবে কষ্ট পেতে। এই বিষয়গুলো কি আসলে পরবর্তী সময়ে আসলে মানুষের জন্য কাজ করতে কি অনুপ্রেরণা জুগিয়েছে? অবশ্যই। এটা বিশেষ করে আমার বাবার স্ট্রাগলটা আমি দেখেছি ছোটবেলা থেকে, এবং আমার বাবা একজন কৃষক, সেটা আমি নির্দ্বিধায় একদম অনেস্টলি বলি সব জায়গায়। আমি যখন ছোট ছিলাম, মোটামুটি ফাইভের পরে, ক্লাস ফাইভের পরে 6-7 যখন মোটামুটি উঠলাম, তখন আমরা তো 5 ভাই, তো সবার পড়াশোনা, ভরণ পোষণ সব কিছু এখন আমার দাদার বাড়ি থেকে কিছু জমি জমা ছিল, এগুলো আব্বু দেখাশোনা করতো। তো খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো পরে চিন্তা করলাম যে না, আমার বাবাকে কিছুটা আমাকে হেল্প করতে হবে, আমার ফ্যামিলি কিছু করতে হবে, এবং একই সাথে সেই বয়সে মনে হয়েছে, এবং একই সাথে আমার মতো যাতে কেউ শুধুমাত্র একটু ফাইন্যান্সিয়াল সাপোর্টের অভাবে যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে। এবং গ্রামে অনেককে দেখেছি এবং অনেকের স্টোরি শুনেছি, জাতীয় আন্তর্জাতিক অনেককে জানতাম যে তারা একদম মফস্বল থেকে উঠে অনেক কিছু কাজ করার সুযোগ হয়েছে। তাহলে আমি যদি একটু চেষ্টা করি তাহলে হতে পারবো, ওই চিন্তা ধারণা মোটামুটি ছিল। তো পরে আস্তে আস্তে এটা চিন্তা করতে করতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে যেতে অভিজ্ঞতা হলো। তারপর সেটা আপনি আসলে মানে চিন্তাই শুধু করেননি, আপনি বাস্তবায়িত করেছেন, তার জন্য সম্মাননাও পেয়েছেন, এবং আমরা খুবই আসলে আনন্দিত আজকে সেই গল্পটা আমরা শুনবো। তবে তার আগে জানতে চাই যে আপনার নামটা কিন্তু ভীষণ সুন্দর, কায়সার হামিদ। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের অনেক লিজেন্ডারি একজন ফুটবলার আছেন এই নামে। ছোটবেলায় কি জানতেন? এটা একটু বড় হয়ে জেনেছি, 9-10-এ উঠে মোটামুটি জেনেছি আর কি। এটা মানে কখনো খেলার প্রতি প্যাশন? খেলাধুলা ছোটবেলায় গ্রামে সবাই করে, আমারও সেই সুযোগটা হয়েছে। গ্রামে আমার মনে আছে, আমরা এই যে এখন যে বর্ষাকালে আমরা ফুটবল খেলতাম কাদা মাটিতে, তারপরে যে আমাদের ডাঙ্গুলি ছিল, হ্যাঁ বৃষ্টিতে ডাঙ্গুলি ছিল, ক্রিকেট ছিল, তারপর এমনি বাড়ির আঙ্গিরে অনেক ধরনের খেলা ছিল। তো পরে আবার 7-8 পার হওয়ার পরে ওই যে ওই চিন্তাগুলো যখন মাথায় আসছে, তখন আর ওই সুযোগটা, তখন আর মানে আসল যে বাস্তব জীবন, সেই জীবনে প্রবেশ করে। হ্যাঁ একদম, ওই জায়গা থেকে আর খেলাধুলা তখন থেকে একটু কমে দিয়েছি। মানে রঙিন কৈশোরটা তখন আর ওইভাবে তখন আর হয় নাই, মানে 6-7 এর পর থেকে আর তেমনটা হয় নাই। 8 থেকে মোটামুটি একটু মোর কনসার্ন হলাম যে লাইফ নিয়ে কি হবে না হবে। এখন আমি ফ্যামিলি সবার বড়, এখন এই জায়গাতে একটা দায়িত্বও আছে। সো ওই জায়গা থেকে খেলাধুলা পছন্দ করি, এবং বাট অনেক সময় হয়তো ওভাবে হয় না। ইভেন আমার মনে আছে এখনো যে ক্লাস 8-9 এর পর থেকে মনে হয় বিকেলে খেলাধুলা করেছি খুবই কম সময়, মনে আছে আমার। মানে হয় টিউশন ছিল, না হয় ভলান্টিয়ারিং কোনো কাজে ছিল। ইভেন আমার ফ্রাইডে তো সবাই একটু এনজয় করে, বাট ফ্রাইডে আমাদের ভলান্টিয়ারিং কার্যক্রমগুলো একটু বেশি ছিল, আমি বিভিন্ন সংগঠনে কাজ করতাম। তো ফ্রাইডেতে আবার দেখা গেল ওখানে সময়টা বেশি গিয়েছে। এটা কি একেবারে 6, 7, 8, 9 থেকে? হ্যাঁ, ভলান্টিয়ারিং কার্যক্রমটা আমি একদম ফুললি স্টার্ট করেছি আমার এসএসসি পরীক্ষার পরে। আমার প্রথম জার্নিটা শুরু হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি থেকে। ওখানে আমি ইয়েস মেম্বার ছিলাম,
এরপরে বিভিন্ন সংগঠনে আমি বিএনসিসি করেছি, বাহ। প্রথম আলো বন্ধু সভা করেছি, রেড কিচেন করেছি এবং কক্সবাজারের বেশ কিছু সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করেছি। এটা সুযোগটা এবং হয়েছিল। বিভিন্ন সংগঠনে কাজ করতে গিয়ে আসলে একটা সময় নিজেই সংগঠক হয়ে ওঠা, তাই না? আমরা আসলে একেবারে ছোটবেলায় আর কিছুটা থাকতে চাই। আপনি জন্মেছেন কক্সবাজারের মাছুয়াখালী থেকে। জি। সেটা আসলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কতটা দূরে? সদর উপজেলার একটা ইউনিয়ন পিএমখালী, আচ্ছা। এবং আমার গ্রামটা খুব সুন্দর, মাছুয়াখালী গ্রাম, এবং ছোট একটা নদীও আছে পাশে। নদী না, একটা খাল আছে, এবার রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার ওখানে গিয়ে খনন করে আসছেন আবার। আচ্ছা। তো আমাদের বিচ থেকে আমাদের বাড়িটা সিএনজি নিয়ে গেলে 30 থেকে 40 মিনিট। আচ্ছা। তারপর তবে ছোটবেলায় বিচে যাওয়া হতো, বিশেষ করে রমজানে বেশি যাওয়া হতো। সেহেরির পরে সবাই আমরা হেঁটে হেঁটে যেতাম, এসে আবার গোসল করে কি আসতাম। দারুণ জীবন ছিল আপনাদের, মানে আপনাদের দুইজনেরই কি সুন্দর একটা পরিবেশ। আমরা সেখানে যাই ঘুরতে আর আপনারা সেখানে জন্মেছেন, বড় হয়েছে। এটা ছোটবেলায় অনেকটা সুযোগ হয়েছে, বাট এমনও হয়েছে এখন যে বয়সে আসছি, এখন অনেক সময় এমনও হয়েছে যে 2 সপ্তাহ 3 সপ্তাহ মিলেও এখন বিচে যাওয়া হয় না। জীবনের বাস্তবতা আসলে সেটাই। যা হয়। সো এবং বিচে যাওয়া হতো, বিশেষ করে রমজানে বেশি যাওয়া হতো। ফ্রেন্ডরা সবাই মিলে যেতাম, ফুটবল খেলতাম, চলে আসতাম, আবার আসার পরে বাসায় একটু বকরে ঝুঁকনি খাইতাম। তো এটা বেশ ভালোই ছিল। বিচে ফুটবল খেলার যে অভিজ্ঞতা, এটা নিশ্চয়ই অসাধারণ। এটা অসাধারণ। এটা হ্যাঁ, যদিও আমরা যখন খেলতাম, এখন তো অনেকটা নিষেধাজ্ঞা থাকে যে আচ্ছা। টুরিস্টদের অসুবিধা হয়, বাট আমরা তো একদম আর্লি মর্নিং যেতাম, তখন তো মানুষজন থাকতো না, এবং আমরা যাচাই করতাম বা ওই এটাই পছন্দ করতাম যেখানে মানুষজন কম যেত, সেখানে আমরা খেলাধুলা করতাম। এটা খুব দারুণ একটা সময় ছিল ওই সময়। আপনি ছিলেন পরিবারের বড় সন্তান। জি। আপনি সহ 5 জন। জি। তার মানে অনেক বেশি দায়িত্ব আপনার কাঁধের উপর ছিল এবং পরিবার থেকে অনেক বেশি প্রত্যাশার চাপও ছিল যে কিছু একটা করবেও। আমি বলবো যে এটা আমি চাপ হিসেবে দেখি না, এবং আমি মনে করি যে আমার যদি পারিবারিক এই যে প্রত্যাশা যদি না থাকতো আমার উপরে, বা আমার ফ্যামিলিটা যদি বড় না হতো, বা আমার বাবার যদি খুব অনেক কিছু থাকতো, তখন হয়তো আমার এই চিন্তাটা আসতো না। দারুণ। তখন হয়তো দেখা গেল পড়াশোনা করলাম, চাকরি একটা পেলাম, বা ওটা দিয়ে সাইন করলাম, হয়ে গেল। বাট এই যে ফ্যামিলির যে একটা টানাপোড়েন যে অবস্থা, এটা আমাকে ভাবতে শিখিয়েছে। এবং একই সাথে আমার বাবা কখনোই আমাকে বলে নাই যে না তুমি পড়াশোনা বন্ধ করে দাও, ইনকাম করো। এরকম তো অনেক হয় যে বাবা পারে না, মানে বা- এটা কখনোই আপনার আমার বাবা কখনো বলে নাই এটি। এবং তবে আমি বুঝতে পারছিলাম যে আসলে ওনার কষ্ট হচ্ছে, বাট এরপরেও উনি কখনোই এটা বলে নাই, এবং উনি কখনোই আমাদের কাছ থেকে, আমাদের কোনো ভাইদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখে না, মানে আমাকে এটা করে দাও, এটা নিয়ে আসো। বাট আমরা ওনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমার ভাইরা সবাই মিলে। এবং ওই জায়গাটা আসলে বাবা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে। ইভেন ভলান্টিয়ারিংটা আসলে যখন আমি শুরু করছিলাম, তখন তো আসলে আমাদের মতো জেলার বা কক্সবাজারের মতো এলাকার ভলান্টিয়ারিং একটু টাফ, কারণ এটা কোনো বেতন দেয় না, কোনো কিছু দেয় না, মানে শুধু বরঞ্চ সময় নিজের পকেটে টাকা খরচ গাড়ি করে ভাড়া দিয়ে বিভিন্ন নিজেকে জায়গায় যেতে হয় হচ্ছে, right? যেতে হয়। তো ওই জায়গায় বাবা কখনো বলে না যে এটা তো তুমি কোনো ফিডব্যাক পাবা না, টাকা নাই, এটাতে কেন করতেছে এগুলা। বাট আমি এটা বলেছিলাম যে আমি যদি এখন কিছু করতে যাই, তাহলে আমাকে কিছু শেখা লাগবে। আগে আমাকে মানুষের সাথে পরিচয় হওয়া লাগবে, আমাকে মানুষের সাথে মিশতে হবে, আমাকে লিডারশিপটা শিখতে হবে, আমাকে স্কিলটা অর্জন করতে হবে। তো পরবর্তীতে আর বাবা এগুলো নিয়ে কখনোই বলে নাই। তবে এটা বলে যে জীবন এখন তোমার, তুমি বোঝার বয়স হয়েছে, তুমি যেটা ভালো মনে হবে সেটাই তোমাকে ফেস করতে হবে। ভালো করলে ভালোটা ফেস করবে, আর যদি খারাপ করো খারাপটাই তোমাকে ফেস করতে হবে। বাহ, দারুণ। এবং এবং আপনার আপনি একটা সেটাই কথা শুনে করেছেন। খুবই মুগ্ধ হলাম, সেটা হচ্ছে আপনি এটাকে চাপ হিসেবে নেননি, এবং ওই সংকটটা যদি না থাকতো আপনি হয়তো এই পর্যায়ে আসতে পারতেন না। অনেকে দেখা যায় কি খেই হারিয়ে ফেলে, হয়তো বা পারিবারিকভাবে খুবই আর্থিক সচ্ছলতা থাকে, কিন্তু এগিয়ে যাওয়াটা তাদের আর হয় না। তো আপনার সম্পর্কে তো অনেক কিছুই জানবো, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে। জেরিন, তুমি একটু দর্শকদের জানিয়ে দাও। একদমই, আমরা একটু জানিয়ে আসি। দর্শক, কায়সার হামিদ একজন তরুণ সমাজকর্মী, স্বেচ্ছাসেবক এবং শান্তি প্রতিষ্ঠার কর্মী, যিনি যুব নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মাত্র 16 বছর বয়সে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করে তিনি গত 1.5 দশক ধরে শিক্ষা, যুব উন্নয়ন, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 2020 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইউথ অ্যালায়েন্স ফর সাস্টেনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যা বর্তমানে চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রভাবশালী যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে স্বীকৃত। তার নেতৃত্বে সংগঠনটি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, স্বাস্থ্য সচেতনতা এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে তিনি স্থানীয়করণ, অর্থবহ যুব অংশগ্রহণ এবং সামাজিক সংহতি জোরদারে কাজ করছেন। স্বেচ্ছাসেবায় অসামান্য অবদানের জন্য তিনি 2022 সালে জাতিসংঘ স্বেচ্ছাসেবক বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সম্মাননা অর্জন করেন। এছাড়া 2025 সালে টেকসই পর্যটন ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভলান্টিয়ার ফর সাস্টেনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড লাভ করেন। চলে যাচ্ছি অতিথির কাছে। জীবনে আমার মনে হয় এই যে কাজের যে সম্মাননা বা স্বীকৃতি পাওয়া ভীষণ আনন্দের, এবং আপনি খুব অল্প বয়সে ইন্টারন্যাশনালি ন্যাশনালি সেটা অর্জন করেছেন। বলছিলেন সেই যে ক্লাস 7-8 বা মাধ্যমিক থেকে শুরু করা, এসএসসির পর থেকে তখন পরিবার থেকেও কখনো বাধা দেয়নি যে তুমি এটা করো না। মানে আপনার পরিবারকে এজন্য ধন্যবাদ জানাতেই হয়, আপনার বাবা মাকে ধন্যবাদ জানাতেই হয়, এবং মানে এখনো পর্যন্ত আপনি সেটা ধরে রেখেছেন। আপনার তো পরবর্তীতে 4 ভাই ছিল, মানে ভাইদেরও কি যুক্ত করেছেন এই কাজের সঙ্গে? বিশেষ করে ভাইরা তো অনেকে, ওরা নর্মালি নিজেদের জায়গা থেকে ওরা ভলান্টিয়ারিং কাজ করেছে, বাট আসলে আমার মতো করে ডাই হার্ড করে কোনো জায়গায় এটা যায় না, কারণ এক একজনের চয়েস এক এক ধরনের, প্ল্যান এক এক ধরনের। বাট আমাদের ভাইদেরকে আবার আমরা ওভাবেই ট্রেন আপ করেছি যে আসলে তুমি ব্যবসা করো, বিজনেস করো বা তুমি চাকরি করো, কিছুটা সময়, কিছুটা অর্থ তোমাকে মানুষের জন্য কি করতে হবে, দিতে হবে। মানে একদম বড় ভাইয়ের মতো আপনি তাদেরকেও গড়ে তুলেছেন। এই যে বলছিলেন ডাই হার্ড হিসেবে করা, মানে ঠিক কেন মনে হয়েছিল আপনার যে আপনি ভলান্টিয়ারি কাজে নিজেকে যুক্ত করবেন এবং এখনো পর্যন্ত সেই বিষয়টা ডে বাই ডে ডেভেলপ করে যাবেন, এটার সঙ্গে সম্পৃক্ত থাকবেন? মানে ঠিক কোনো ঘটনা বা কোনো কিছুর মধ্য দিয়ে কি যেতে হয়েছে কখনো? বিশেষ করে যেটা, যেহেতু আমার যে একটা পারিবারিকভাবে অনেক অভাব অনটন দেখেছি, এবং চিন্তা করলাম যে আমাকে কিছু একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো কৃষক পরিবার থেকে বেড়ে ওঠে এবং কৃষি জায়গা থেকে উঠে আসছে। এখন যদি উদাহরণ যদি তৈরি না হয়, তাহলে তো অনেক প্রফেশনাল এলাকার ইউথরা ঝরে পড়বে। এখন আমি চাকরি করলেও আমার লাইফ লিড হবে, বা আমি যদি নিজে কিছু উদ্যোগ নিই তাও লাইফ লিড হবে, বরঞ্চ আমি যদি নিজে কিছু উদ্যোগ নিই তখন হয়তো আমার কাজের পরিধিটা একটু বড় হবে, আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো। আর বিশেষ করে আমার আসলে ইয়াসির যে অর্গানাইজেশনটি, এটা আসলে 2020 সালে করা। এটা একদম ছোটবেলা থেকে যে নিজে একটা অর্গানাইজেশন করব বা নিজে নির্বাহী পরিচালক হব, এরকমটা মাথায় ছিল না। জাস্ট চিন্তা ছিল যে মানুষের জন্য কিছু করব, যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার সুযোগ থাকবে। তো পরে যখন আস্তে আস্তে যখন বড় হলাম বা বুঝতে শিখলাম, আরো দেখা গেল যে আসলে আমি যদি নিজে কিছু একটা যদি ইনিশিয়েট না করি, তাহলে হয়তো আমি দীর্ঘদিন হয়তো কাজ চালিয়ে যেতে পারবো না, ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করতে পারবো না, আমার যে চিন্তা যেগুলো আছে এগুলো করতে পারবো না। ওই জায়গা থেকে করা, এবং যদি আমি চাকরি করি তখন হয়তো আমি একটা স্পেসিফিক ফিল্ডে আমি কাজ করতে পারবো। বাট এখন আমার যে জায়গাটা, সেটা হচ্ছে আমি মাল্টি ওয়েতে যে স্বপ্নগুলো আমি দেখতাম, যে কাজগুলো আমাকে করা দরকার আমার দেশের জন্য, সমাজের জন্য, এই জিনিসটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, এবং এই কারণে জিনিসটা করা। কিন্তু মানুষের জন্য চিন্তা করার আগে তো আসলে নিজেকে শক্ত হতে হয়। এই বিষয়টা নিশ্চয়ই আপনার মাথায় ছিল যে আমাকে অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী হতে হবে। ওকে, এবং এই জায়গাটাই আসলে ভলান্টিয়ারিংটা খুব বেশি মারমুখী একটা দাঁড় হয়ে যায় আর কি। বিশেষ করে ভলান্টিয়ারিংটা আমরা সবাই জানি যে ঘরের কে পরের মোষ তাড়ানো একটা কথা বলে, এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে। তো বিশেষ করে এই জায়গাটা প্যারেন্টসরাও অত বেশি এটা কি করতে চায় না, সাপোর্ট দেয় না ওভাবে, কারণ মনে করে যে আসলে তুমি পড়াশোনা করার জন্য আসছো, পড়াশোনা করবা, এরপর তুমি চাকরি করবে, এর বাইরে তোমার কোনো কাজ নাই। তো এই জায়গা থেকে আসলে যেই জিনিসটা যে আপনার তাদেরকে যে জায়গায় আমি ছিলাম, যে অর্থনৈতিক যে বিষয়টা, এখন ডেফিনেটলি আমি যদি আমাকে রান করতে যাই, আমার তো একটা বেসিক নিডস আছে, এটাও আমাকে চিন্তা করতে হবে। আমি আপনাকে যেমনটা বলেছিলাম যে এসএসসির পর থেকে আমার জিনিসটা খুব বেশি মাথায় ঘুরছে। একই সাথে আমাকে ভলান্টিয়ারি কাজও করতে হবে, একই সাথে আমার ফ্যামিলির যে দায়িত্বটা, এবং আমার বাবাকে আমি বলেছিলাম যে আসলে আমাকে এসএসসি পর্যন্ত একটু করে আমাকে কষ্ট করে একটা পাস করানোর জন্য হেল্প করো, পরে আমি আমারটা চিন্তা করব, টিউশন করা হোক, যেভাবে করতে হোক, বা পার্ট টাইম জব করে হোক, আমি এটা করব। আপনি সাইকেল চালিয়ে চালিয়ে কোচিং এ যেতেন? হ্যাঁ, এবং সেই জায়গাটা অনেক গল্প আছে সেটা। যেমন আমি যখন ক্লাস 8-9-এ যখন উঠলাম, তখন আমি দেখলাম যে আমার
বাড়ি যেটা পিএম খালিতে মাছখালিতে, ওখানে আসলে ওখান থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব টাফ ছিল। বাবা একটু করে সাপোর্ট দিতে চাচ্ছে যে একটা টিচার রাখবে, সেই টিচারটা ওখানে নাই, একটা কোচিং সেন্টার নাই যে আমাকে গাইড করবে, ওটাও নাই। এবং খুব গ্রামের অনেকগুলি স্কুল ওরকমই। সো ওই জায়গা থেকে আমার মাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমার নানার বাড়ি আবার একটু শহরের পাশে, কক্সবাজার শহর ক্লোজের পাশে। তো আমি আমার মাকে বললাম যে একটু নানুর সাথে কথা বলো, আমি এসএসসি পরীক্ষাটা যদি ওখান থেকে দিতে পারি। তো এখন নানুর ফ্যামিলি বড় ফ্যামিলি, তো পরে আবার আমার কথা রাখছে, আমি এসএসসি আগে করে চলে আসছি। তো আসার পর ওখান থেকে আমি সাইকেল চালিয়ে আমি আমার স্কুলে যেতাম এবং সাইকেল চালিয়ে আসতাম। কত কিলোমিটার হবে এটা হবে মিনিমাম 5 কিলোমিটার হবে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। তো এবং ওখানে মোটামুটি যেতাম, বেশ দূরেই হবে। হ্যাঁ মোটামুটি দূরেই। এবং ওই জায়গা থেকে আপনার তখন থেকে চিন্তা আসছিল যে আমাকে একই সাথে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, আমার যে স্বপ্ন সেটাও বাস্তবায়ন করতে হবে, ফ্যামিলিরও দায়িত্ব নিতে হবে। তখন একটু আগে থেকে একটু অর্থনৈতিক চিন্তাটা আসছে। তো পরে চিন্তা করলাম এখন আমি ভলান্টিয়ারিং কাজ করব, ঠিক আছে, বাট আমি এটাকে একটা টার্নিং ওয়েতে নিয়ে যাব, যে ভলান্টিয়ারিং কাজ করে ইকোনমিক্যালি কিভাবে আমি লাভবান হতে পারি। হয়তো আমি যেখানে কাজ করব তারা হয়তো আমাকে পেমেন্ট দিবে না বা টাকা দিবে না, বাট ওখান থেকে যে জ্ঞানটা আমি পাবো, নলেজটা পাবো, ওটা আমি ইউটিলাইজ করে আমি কি করতে পারবো, আমি ইনকাম করতে পারবো বা আমি ফাইন্যান্সিয়ালি একটু আমি সাপোর্টটা পাবো। এবং সেই জায়গা থেকে টিআইবিতে যখন আমি ভলান্টিয়ারিং কাজ যুক্ত হয়েছি, পাশাপাশি আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম। আমাদের কিছু ফ্রেন্ডসরা মিলে এবং আমাদের টিচার ছিলেন নোমান হেলালি স্যার, ওনারা সবাই মিলে আমরা একটা ইংলিশ ক্লাব করেছিলাম। তো ইংলিশ ক্লাবে আমরা প্রতি শুক্রবার প্র্যাকটিস করতাম। ওই দিক দিয়ে আমি ইংরেজিটাও চর্চাটা শিখছি এবং ইংরেজি কথা বলা শিখছি। এবং একই সাথে আমি ওই টেন্ডেন্সিটা আমার ছিল যে আসলে ইংরেজিটা আমি যদি কোনো কারণে যদি জানি, তাহলে হয়তো অ্যাটলিস্ট আমি তখন শুনতাম যারা ইংরেজি পারে তাদের টিউশন পেতে কষ্ট হয় না, তো টিউশন করাতে পারবো বা ব্যাচ করাতে পারবো। তো পরে ইংরেজিটা শিখলাম, শেখার পরে ব্যাচ পড়াচ্ছিলাম, টিউশন করাচ্ছিলাম, তখন একটু অল্প অল্প ইনকাম পাচ্ছিলাম। ইন্টারের পরে এসে মোটামুটি আর একটু কোচিং করাচ্ছে সকালে, তো টাকাটা পাচ্ছিলাম। তো পরে একই সাথে ভলান্টিয়ারিং কাজগুলো শিখতেছি, লিডারশিপটা কিভাবে অর্গানাইজ করতে হয়, কিভাবে দায়িত্ববোধ জায়গা থেকে একটা প্রোগ্রাম ডিজাইন করতে হয়, ইভেন্টটা সাকসেসফুলি করতে হয়। সো ওই জায়গা থেকে আসলে ইকোনমিক্যালি জিনিসটাও চিন্তা আসছিল। পরে আবার 2014 সাল থেকে আমার সুযোগ হয়েছে ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়া হাউসের সাথে ট্রান্সলেটর হিসেবে কাজ করার জন্য, ফিল্ড প্রডিউসার হিসেবে কাজ করার জন্য। তাহলে আমরা একটু ডিটেইল শুনি এই বিষয়টা। ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেট কাদের সঙ্গে কাজ করেন? সো বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয়েছিল পিবিএস নিউজ আওয়ার, আমেরিকান একটা কোম্পানি, ওদের সাথে কাজ করা হয়েছিল। এবং একই সাথে আপনার নিউজিল্যান্ডের বেশ কিছু টিভি চ্যানেল, তারপর নিউ ইয়র্ক টাইমসের যারা সাংবাদিক ছিল তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এদের সঙ্গে আপনার কাজ করার সুযোগটা আসলে কিভাবে তৈরি হয়েছে? আপনাকে যেমনটা বলেছিলাম যে আমি ইংলিশ ক্লাবে ছিলাম, তো ইংলিশ ক্লাবে ছিলাম। তো আবার আমাদের ইংলিশ ক্লাবে বেশ কিছু অ্যাডভাইজার ছিলেন, আমাদের যারা মেন্টর ছিলেন, তারা আবার বিভিন্ন ইউএন এজেন্সিগুলোতে জব করতো। তো ওনাদের সাথে আবার বিদেশিগুলোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। যেমন ইউএন এজেন্সিগুলো তো নিশ্চয়ই কক্সবাজারে অনেক বেশি আছে, কক্সবাজারে অনেক বেশি, তাদের অনেক কার্যক্রম রয়েছে। এই কারণে কি? হ্যাঁ, ইউএনএসিআর আছে, তারপর ডাব্লিউএফপি আছে, আপনার আইওএম আছে, ইউএনডিপি আছে। সো ওই জায়গা থেকে তখন যেহেতু ইংরেজি একটু পারি, তখন আমার একটা বড় ভাই আমাকে মহিউদ্দিন, তো উনি আমাকে মহি ভাই বলে যে একজন বিদেশি আসবে, তোমাকে কাজ করতে হবে। আরে বাহ, তখন কাজটা কিভাবে করেছিলেন? প্রথম কাজটা 2014 সালের শেষের দিকে সম্ভবত আমি আমার একজন বড় ভাইয়ের কথা বললাম, যে মহিউদ্দিন মহি, এবং উনি আমাকে বলে যে একটা বিদেশি আসবে, তোমাকে ওর সাথে একটু কাজ করতে হবে। এখন নর্মালি যখন আমরা ইংরেজি শিখি তখন একটু চাই ইউটিলাইজ করার জন্য, একটা বিদেশি দেখলে, ছোটবেলায় যখন বেঁচে যেতাম তখন বিদেশি আগ্রহ কাজ করে, হ্যাঁ আগ্রহ কাজ করে, এবং বিদেশি দেখলে একটু কথা বলতে ইচ্ছে করতো ছোটবেলা থেকে। তখন এটা আমি শুনে তো খুশি হয়ে গেলাম যে ঠিক আছে, কিসের কাজ, এখন আমাকে এজ এ ট্রান্সলেটর হিসেবে কাজ করতে হবে। এখন এই কাজটা আমার জন্য ইজি। সে রোহিঙ্গা ক্যাম্পে যাবে এবং রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজের মধ্যে 90% সিমিলারিটি আছে, আমি তাদের ভাষা বুঝি। এখন যে কাজটা করতে হবে আমার, যে বিদেশি আসছে সে যে কথাগুলো, যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে অতি ইংরেজিতে আমাকে বলবে, সেটা আমি রোহিঙ্গাকে আমি ট্রান্সলেট করে দিব, এবং ও যেটা বলবে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ সেটা আমি ইংলিশে বলে দেবো। এটা আমার জন্য বেশ ইজি, এটা আমি নর্মালি ক্লাসে করাইছি, আমি এভাবে একটা সুযোগ আমার জন্য সুযোগ হবে। তো পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, বিদেশির সাথে যাব, গাড়ি ভাড়াও দিবে, খাওয়াবে, সবকিছু কথা ফাইনাল হলো। তো আমি 5 দিন কাজ করেছি ওনার সাথে। তো পরে 5 দিন পরে যখন বিদায় নিচ্ছিল, তখন আমাকে সে একটা প্যাকেট দিচ্ছিল
আচ্ছা, আচ্ছা। এটা এমপ্লাফি সম্মানী। করে সম্মান দিচ্ছিল। তো এখন আমি তো প্যাকেটের উপরে হাত দিয়ে বুঝতে পারলাম যে মোটামুটি বেশ সাইজ মোটা আছে। Big amount. আমি বলছি সবগুলো যদি 50 টাকা বা 100 টাকা নোট হলেও তো বেশ একটা অ্যামাউন্ট হবে। তো পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ইউ পেড ফর হোটেল, রেস্টুরেন্ট আর এভরিথিং, ট্রান্সপোর্টেশন, ওয়াই দিস অ্যামাউন্ট? তখন সে বলল দিস ইজ ইউর অনারিয়াম। তখন ওকে পারফেক্ট। তারপর ও চলে গেল, যাওয়ার পরে আমি আস্তে করে খুলে বের করলাম, দেখলাম যে ওখানে 1000 টাকা নোট 40টা। ও মাই গড। তো 5 দিন কাজ করেছি। এখন দারুণ। পরে জানতে পারলাম যে আমাকে পার ডে $100 করে পে করা হয়েছিল, এবং ওই সময় 80 টাকা 82 টাকা ওরকম আচ্ছা, রেট আচ্ছা। ছিল। তেমন ছিল। হ্যাঁ, ওই সময়। চমৎকার। তো ওটা পাওয়ার পরে চিন্তা করলাম যে না, আমি তো ভলান্টিয়ারিং কাজ করে ইংরেজি শিখে বা সময়টা স্কিল ডেভেলপমেন্টে দিয়ে তো আমার তো লাভ হয় নাই। ওই সময়ে 40,000 টাকা ইট ইজ বিগ অ্যামাউন্ট। এটা আমরা কত সালে কথা বলছি? এটা 14 লাস্টের দিকে, 15 সালের দিকে। তো পরে আবার চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমি যদি পাশাপাশি স্কিল ডেভেলপটা করি তাহলে হয়তো আমার পড়াশোনার জন্য একটা এফোর্ট হবে। একই সাথে আমার যে স্বপ্ন, আমি যে মানুষের জন্য কিছু করতে চাই, ইউথদের জন্য কিছু করতে চাই, সেটাও হয়তো আমার জন্য একটা, কারণ আমাকে তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আগে, আমাকে একটা জায়গায় স্টেবল হতে হবে। নিশ্চয়ই। সো ওই জায়গা থেকে আসলে পরবর্তীতে অনেকগুলো নিউজ এজেন্সির সাথে কাজ করা হয়েছে। উনি যেহেতু ভালো আমার কাছ থেকে সার্ভিসটা পেয়েছে, তো পরে আবার উনি অন্য জনকে রেফার করেছে। তো এরকম, এবং ওয়ার্ল্ডের বেশ কিছু ফেমাস ফটোগ্রাফারদের সাথে কাজ করা হয়েছে। বিশেষ করে 2017 সালে যখন রোহিঙ্গারা আসে, তো ওই সময়ে অনেক নিউজ এজেন্সির সাথে কাজ করা হয়েছে, আপনার হিউম্যান রাইটস ওয়াচের সাথে কাজ করা হয়েছে। নামগুলো আমরা একটু শুনি এক এক করে, মানে কাদের আমরা কাদের সাথে কাজ আমি করেছেন? পিভিএস নিউজ আওয়ারের সাথে বেশ একটু কাজ করা হয়েছিল। তারপর নিউজিল্যান্ডের সাথে কাজ করা হয়েছে, নিউজিল্যান্ড মিডিয়া হাউস ছিল। তারপর হচ্ছে আপনার রেড ক্রসের বিভিন্ন দেশের আমেরিকান রেড ক্রসের সাথে কাজ করা হয়েছিল। তারপর আপনার ফটোগ্রাফার ছিলেন অনেকে রিসার্চ পারপাসার ছিলেন, ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ছিলেন। তারপর হিউম্যান রাইটস ওয়াচ ছিল, ওদের সাথেও কাজ করা হয়েছে। তো একটা কাজ শেষ না হতে আরেকটা কাজ চলে আসছে। বাহ। তো এবং মানে ওই পুরো সবগুলো কাজেই কি আপনি ট্রান্সলেটর হিসেবে করেছেন? কিছু কিছু জায়গায় রিসার্চার হিসেবে ছিলাম। ও, যেমন দেখা গেলো কি, আমি যেহেতু ক্যাম্পে কাজ করছি, অনেক ক্যাম্প যাই রেগুলারলি, এবং ওদের কনটেক্সটটা বুঝি, এবং ওনারা আমাকে বলে যে ঠিক আছে, তোমাকে আমাদেরকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে থাকতে হবে, আমাদের সাথে যেতে হবে, বিভিন্ন কাজে আমাদের করতে হবে, তাদেরকে নিয়ে যায়, ক্যাম্পের লোকেশনগুলো আমি চিনি। তো ওই জায়গা থেকে তাদের সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে, এবং যেটা আসলে আমাকে ফাইন্যান্সিয়ালি, আমি তখন অনার্সে পড়ি, তো ওই সময় আমার পড়াশোনাটাও আমি চালিয়ে নিতে পারছি, একই সাথে আমার ফ্যামিলির যে Support খরচটা, দিতে পারছিলেন। সাপোর্টটা আমি দিতে পারছি। আমার বাবা তো 2014 সালে ফার্স্ট স্ট্রোক করে, তো এরপরে মোটামুটি উইক হয়ে যায়, এরপর আর ইনকাম করতে পারে না। তো 18তে এসে একদম ফুললি মানে ব্যাড পরিবারের- রেস্টে, সেকেন্ড স্ট্রোক করার পর একদম ব্যাড রেস্টে চলে যাই। তো এরপর থেকে 2018 সাল থেকে আমাকে ফুললি আমার ফ্যামিলিতে আমাকে Support সাপোর্ট দিতে দেওয়ার মতো সুযোগটা হয়তো সৃষ্টিকর্তারা করে দিয়েছে। আসলে বাবা মাদের এমন অসুস্থ হয়ে যাওয়া, এটা আসলে আমাদের সন্তানদের জন্য খুবই কষ্টদায়ক একটা অভিজ্ঞতা। আপনি বলছেন যে রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে আসলে বিভিন্ন বহুজাতিক সংস্থা, বিভিন্ন মিডিয়াগুলো আসলে আসতো, অর্থাৎ এগুলো আসলে ছোটখাটো কর্মসংস্থানও আসলে সৃষ্টি করেছে। কিন্তু এই যে রোহিঙ্গা সংকট, এটা দীর্ঘদিন যাবত আসলে বাংলাদেশের মানুষ ফেস করে আসছে, বর্তমান অবস্থাটা আসলে কি? আচ্ছা, এটা তো অনেক বড় একটা টপিক, এটা নিয়ে কথা বলতে হলে আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন। এটা নিয়ে হয়তো আলাদা একটা শো করতে হবে, যেহেতু আমি 2012-13 সাল থেকে আমি অনেক রোহিঙ্গা বছর ক্যাম্পে ধরে। যাই, এবং ওদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, ওদের কালচারটা বুঝি, ওদের মোটিভ বোঝা যায়, এবং ওদের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। আমার বেশ কিছু রোহিঙ্গা ফ্রেন্ডও আছে ওখানে যারা আচ্ছা। ক্যাম্পে থাকে। সো বিশেষ করে যেটা সংকটটা, আসলে এটা তো একদিনের না, এবং এটা অনেক দিনের সংকট। মানে আমি জানতে চাচ্ছি কক্সবাজারের মানুষ আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করছে। আচ্ছা, এটাই এখন সমস্যা বলতে ডেফিনেটলি আমাদের এখন ওই জায়গায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা ওখানে আছে, যেটা ওখানকার স্থানীয় জনগণ থেকেও বেশি। রাইট। তো এখন একটা ন্যাচারাল রিসোর্সের জায়গায় তো সৃষ্টিকর্তা একটা ব্যালেন্সিং সিস্টেম করে দেয়, যে ওখানে পানির একটা বিষয় আছে, তারপর পারিপার্শ্বিক মানে যে গাছ, সংখ্যাটা বেশি হয়ে হ্যাঁ, গেলে তখন সংখ্যাটা বেশি হয়ে সংকটে গেছে। পড়তে যেমন হয়। এখন সংকট বলতে এখন ওকিয়া টেকনাফে পানির সংকট অনেক বেশি, আচ্ছা। পানি পাওয়া যাচ্ছে না। এখন যদি ওই পানিটা তো নর্মালি ইউজ করতো 4-5 লাখ মানুষে, এখন সেখানে মোর দেন 1 মিলিয়ন ওখানে আছে, 12 লাখের উপর লোকজন আছে, তারা তো আর মিয়ানমার থেকে পানি নিয়ে আসছে না। না। তাহলে ওই ভূখণ্ড থেকে পানিটা ফিল্টারিং করা হচ্ছে, ওখান থেকে ওঠানো হচ্ছে, এটা বেশি আছে। সিকিউরিটির অবশ্যই একটা বিষয় তৈরি হয়েছে, এবং বিশেষ করে 17তে যখন রোহিঙ্গারা বেশি তো আসছে, 17তে এর আগে থেকে ওরা কন্টিনিউয়াসলি 12-16তে আসছে, 17তে সবচেয়ে বেশি আসছে। তো তখন ওই
স্থানীয় জনগণের যে একটা মোটিভ ছিল, তখন নিজেরা তাদের খাবার শেয়ার করেছে, জায়গা শেয়ার করেছে, যার যা আছে তা নিয়ে রোহিঙ্গাদেরকে হেল্প করেছে। এখন যেহেতু একটা সংকট যখন দীর্ঘদিন থেকে যায়, যখন দেখা যাচ্ছে কোনো সাস্টেনেবল সলিউশন আসছে না, তখন স্থানীয় জনগণ যারা আছে তাদের মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং একই সাথে ফান্ডিং গুলোও কমে যাচ্ছে। এবং ওই সময় দেখা গেল কি হিউজ ফান্ডিং ছিল, এখন ফান্ডিং কাট হচ্ছে। তো ও কারণে অনেক সময় স্থানীয় যারা যুবরা যারা আছে চাকরি করতো তারাও চাকরি পাচ্ছে না বা চাকরি হারাচ্ছে অনেকে। তো সবকিছু মিলাই এটা এটা big burden. সংকট কাজ করছে। সংকট কাজ করছে, এবং এটা খুব ভালোভাবে মানে খুব ভালো যে সিগন্যাল আসবে এমনটা না। এবং এটা গভর্নমেন্ট থেকে আসলে অনেক আগে থেকে, সরকার থেকে, রাষ্ট্র থেকে এটা নিয়ে চিন্তা করার, আরো ডিপলি চিন্তা করার দরকার ছিল। বাট স্টিল টাইম আছে, এখনো অনেক সুযোগ আছে এটাকে কিভাবে ওয়েল ভাবে ম্যানেজ করা যায়। যেহেতু এটা সংকটটা আসলে শুধু আন্তর্জাতিক, এটা চাইলেও বাংলাদেশ গভর্নমেন্টের অনেক কিছু পসিবল না। এখানে আপনার জাতিসংঘ সংগঠনগুলো আছে এখানে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির লিডার্সদের প্রেশারের বিষয় আছে, মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয় আছে। সবকিছু মিলে একটা কালেকটিভ যদি একটা প্ল্যান না হয়, একটা যদি সাস্টেনেবল যদি প্ল্যান করে যদি আগানো না হয়, ফোকাস করা না হয়, তাহলে কিন্তু এটা যেহেতু কক্সবাজারের অন্য ডিস্ট্রিক্টের মতো না, এখানে আপনার এটাকে আমরা ডিপ্লোম্যাটিক সিটি বলি। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে যদি অন্যান্য ডিস্ট্রিক্টে যদি পুরো বাংলাদেশে যদি বিদেশি 100 জন আসে, এখান থেকে 90 থেকে 80 জন যাবে হচ্ছে কক্সবাজারে যাবে। এবং বিদেশি কোনো রাষ্ট্রদূত আসলেও তারা কক্সবাজারে যায়। তো এবং একই সাথে ট্যুরিজম একটা বিষয় আছে সেখানে, আবার একই সাথে বন্দর একটা বিষয় আছে, মহেশখালীতে আবার বন্দর হয়েছে। তো সবকিছু মিলাই একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। এবং সেই জায়গায় যদি গভর্নমেন্ট যদি এটাকে যদি আরেকটু যদি ফোকাসে না আনে, এটাকে যদি আরেকটা মেকানিজম না করে, তাহলে হয়তো সংকটটা আরেকটু বেশি বাড়বে। কিছুক্ষণ আগে নিরাপত্তার কথা বলছিলেন, আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় নিউজ দেখেছি যে কক্সবাজারে রোহিঙ্গা সংকটজনিত কিছু নিরাপত্তা ইস্যু আছে, যেটা সেখানে স্থানীয় মানুষের উপর প্রভাব ফেলছে। মানে বিষয়টা তো আপনি খোলা চোখে অনেক বছর ধরে দেখেছেন, কতটুকু সঠিক? আসলে এটা স্বাভাবিক। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে 17 সালে যখন রোহিঙ্গারা যখন এসেছিলেন, তখন কক্সবাজারের স্থানীয় এনজিও রাষ্ট্র আর অনেক পরে, ওই সময় স্থানীয়রাই কিন্তু তাদের জায়গা শেয়ার করেছে, তুমি এখানে সহযোগিতা করেছে, খাবার দিয়েছে, তাদের কাপড় দিয়েছে। সো এটা যখন একটা দীর্ঘ সময় যখন হয়ে যায়, যখন একটা সলিউশন যখন আসে না, তখন একটা বিভিন্ন গেটও তৈরি হয়ে যায়। যেমন এখন যেটা সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। যেমন এখন অনেক সময় রোহিঙ্গারা লেবার মার্কেটটা দখল করছে। এখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কেউ যদি কাজ করতে যায় লেবার হিসেবে, তাকে হয়তো সে চার্জ করে 600-800 টাকা, বাট এখন রোহিঙ্গা সে 500 টাকাতে কাজটা করতে পারছে। তো এখন স্থানীয়রা কাজটা করে যাচ্ছে। তো একই সাথে আবার দেখা যাচ্ছে সিকিউরিটি ইস্যুটা, আসলে এরকম সংকটে সিকিউরিটি ইস্যু নাই এমন কোন রাষ্ট্র নাই। এটা যেখানে যেখানে রিফিউজিরা আছে সেখানে সিকিউরিটি ইস্যু থাকবেই, যেহেতু ওরা আমার দেশের না। এবং দেখা গেল কি এখন রোহিঙ্গারা আগে যে ফ্যাসিলিটিসগুলো পেত, এখন সেই ফ্যাসিলিটিস কিন্তু নাই। অনেক সময় ডাব্লিউপি যে তাদেরকে সাপোর্টটা দিত, অনেক সময় দেখা যায় সেটা কমে আসছে, আবার এরপর ঠিক হয়ে যায়। তো এখন তাদেরও তো একটা লাইফস্টাইল আছে, তাদেরও তো খাওয়া দাওয়া করতে হয়, তাদেরও তো একটা ডিমান্ড থাকে। তো এই জন্য বিশেষ করে ওরা ক্যাম্প থেকে অনেক সময় বেরিয়ে যায়। তো যেটা অনেক সময় কারণ ওরা তো ক্যাম্প থেকে বের হওয়ার কি নাই, ওদের মানে সে অনুমতি নাই। বাট এরপরে ওরা ক্যাম্প থেকে বের হয়। তো অনেক সময় আমি বলবো না যে কি সব রোহিঙ্গারা যে খারাপ এমনটা না, যেহেতু আমি কাজ করছি তাদের সাথে এখনো করি। তো ভালো খারাপ মিলে সবাই একটা কমিউনিটি তৈরি হয়। বাট ওখানে বিশেষ যেমন ভালো যেমন আছে, তেমন মোটামুটি যারা একটু নেগেটিভিটিও আছে, নেগেটিভ লোকজন ওখানে আছে। তারা বলে যে আমরা বাংলাদেশে থাকার জন্য আসি নাই, হয় আমাদেরকে মিয়ানমারে একটা পরিবেশ সৃষ্টি করে আমরা আমাদের রাইটস গুলা পাইলে আমরা চলে যাব, না হয় আমাদেরকে অন্যান্য দেশে কি করে দেন, আমাদের রিসেটেল করে দেন। ওরা তো আসলে বাস্তুচ্যুত। এবং আরেকটা বিষয় আমরা দেখি যে রোহিঙ্গাদের যে ভাষা, তার সঙ্গে চট্টগ্রামের ভাষার কিন্তু একটা চমৎকার মিল রয়েছে। যেহেতু ভাষাটা কি আসলে একই? এটা ভাষাটা আপনি চট্টগ্রামের কথা বলছেন, তো চট্টগ্রামের ভাষা যে আঞ্চলিক, সেটা আবার কক্সবাজারের আঞ্চলিকের সাথে একটু কি আছে, পার্থক্য আছে, আবার সিমিলারিটি আছে, বাট বোঝা যাবে, একদম বোঝা যাবে না তা না। যেমন রোহিঙ্গা ডায়ালেক্ট এবং আমরা যে কথা বলি কক্সবাজারের, এটা কিন্তু 90% সিমিলারিটি আছে। নর্মালি আপনি যে কোনো বর্ডার সাইডে তো ল্যাঙ্গুয়েজগত একটা কি থাকে,
মিল থাকে। মিল থাকবে, এটা হ্যাঁ। যেমন ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের হ্যাঁ। ভাষায় মিল রয়েছে। এটাই। Well, আপনি তো কাজ করছেন টিআইবি সহ বিভিন্ন সংস্থায়, আপনারা কি মানে রোহিঙ্গাদের জন্য কাজ করে থাকেন নাকি সর্বোপরি চট্টগ্রাম বা কক্সবাজারের জন্য? সো বেসিক্যালি আমি রোহিঙ্গা সংগঠনের জন্য সব অর্গানাইজেশন কাজ করে না, না। এবং প্রত্যেকের ওইখানে প্রজেক্ট থাকে না বা ওইখানে কোনো অ্যাক্টিভিটি থাকে না। বাট আমি যখন কাজ করেছিলাম তখন টিআইবি বলেন, প্রথম আলো বন্ধু সভা বলেন, এগুলো তো ভলান্টিয়ার অর্গানাইজেশন, তো ওদের ওভাবে কোনো প্রজেক্ট ওখানে ছিল না। বাট বেসিক্যালি কাজ করতাম কক্সবাজারে, এবং বাট টিআইবি অফিসটা ছিল চকরিয়ায়, এবং এটা কিন্তু প্রায় 50 কিলোমিটার। অনেক দূর। হ্যাঁ, তো আমার এটা মনে আছে, আমি মিটিং অ্যাটেন্ড করার জন্য কক্সবাজার থেকে আমি চকরিয়া চলে আসতাম। আচ্ছা। তো এবং ওটা আমার জন্য একটা ভালো একটা ইন্সপিরেশন ছিল যে অনেকে তো ভলান্টিয়ারি কাজ করার জন্য আপনি 50 কিলোমিটার হ্যাঁ পথ আমি পাড়ি গিয়েছি ওখানে, এবং মান্থলি মিটিং হতো, সেখানে চলে যেতাম, এবং সেই জায়গা থেকে ভলান্টিয়ারি কাজ করার ফলে টিআইবি থেকেও আমি অনেক কিছু শিখেছি এবং কষ্ট করেছি, এবং মিটিং এ যেতাম, ওনারাও অনেক কিছু আমাকে শিখিয়েছে। আসলে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ, তবে আমি আবার একসাথে মানে সকল অর্গানাইজেশন কাজ করি না একসাথে, মানে একটা একটা করে। হ্যাঁ, But একটা যদি একটা একটু করে। প্রজেক্ট গুলো শুনতে চাই আপনার কাছে, টিআইবি তে আপনি কি প্রজেক্টে কাজ করেছেন? টিআইবিতে আমি মূলত কাজ করি, টিআইবিতে মূলত কাজ করে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। সো বেসিক্যালি আমরা অ্যাওয়ারনেস গুলো করতাম দুর্নীতি না করার জন্য এবং দুর্নীতির থেকে দূরে থাকার জন্য, এবং আমরা তথ্য অধিকার আইনের যে অ্যাওয়ারনেস সেটা করতাম, ক্যাম্পেইন করতাম। তারপর কুইজ প্রতিযোগিতা ছিল, তারপর আমি আবার নাটক করতাম, ওই সময়ে পথনাটক করেছি। নাটকের মাধ্যমে যে সোশ্যাল প্রবলেমগুলো আছে এগুলো আমরা মেসেজগুলো আমরা ওখানে দিতাম। তারপর আবার প্রথম আলো বন্ধু সভা আবার বিভিন্ন ইভেন্টগুলো করতো, তাদেরকে যারা কৃতি শিক্ষার্থী আছে তাদেরকে পুরস্কার দিত, এবং বিভিন্ন কুইজ কম্পিটিশন করতো, বিতর্ক প্রতিযোগিতা করতো, এবং যে কোনো সংকট আসলে তাদেরকে আমরা হেল্প করতাম। তো এক একটা অর্গানাইজেশনে এক একটা ধরনের কাজ ছিল। তো আমার জন্য যারা সুবিধা হয়েছে সেটা হচ্ছে, আমি যে অর্গানাইজেশনে ছিলাম ওখানে আমি ভলান্টিয়ার হিসেবে যেটা সর্বোচ্চ পদ আছে, ভলান্টিয়ার্স লিডার বা ভলান্টিয়ার্স কোঅর্ডিনেটর, এই পদটা নিয়ে আমি ছাড়ছি এবং ওটা অর্জন করেছি। এবং টিআইবিতে অনেক সময় এটা আমার জন্য একটা রুলসও ব্রেক করেছিল যে ভলান্টিয়ার লিডার 1 ইয়ার থাকতে পারবে। তো পরে ওনারা আবার কোনো না কোনোভাবে আমাকে 2 বছর রাখা শুরু করেছিল, রিনিউ করা শুরু করেছিল। হ্যাঁ, আপনি কি বিডি ক্লিনের সাথেও কাজ করেছেন? বিডি ক্লিনের সাথে আমি সরাসরি কাজ করার সুযোগ হয়নি, বাট ইয়াসিত হওয়ার পরে কোলাবোরেশনে অনেক কাজ করা হয়েছে বিডি ক্লিনের সাথে। নিজের পর্যটন বান্ধব কাজও কিন্তু তিনি করেছেন, তাই না? সেটাই বলছিলাম যে নিজের প্রতিষ্ঠান যখন গড়লেন, মানে নিজের প্ল্যাটফর্ম যখন গড়লেন, সেটা কত সালের দিকে? আচ্ছা, সো এটা করেছি 2020-এ। 2020। হ্যাঁ, এটা আমি তখন এর আগের বছর মাস্টার্স আমার শেষ হয়, তখন চিন্তা করলাম যে না, এখন আমার মাস্টার শেষ হলো, ভলান্টিয়ার কাজ অনেক করা আচ্ছা, হলো। জানা হলো না আপনার অনার্স মাস্টার্স দুইটাই করেছেন কোন সাবজেক্টে? আচ্ছা, আমি এটা একটু ইন্টারেস্টিং, যেহেতু ইংলিশ নিয়ে গল্প বললাম, তো এটা আমি যখনই কোনো ফোরামে যাই সেটা মোটামুটি কথা হয়। আসলে আমার সাবজেক্টটা ছিল বাংলা। আমি কক্সবাজার সরকারি কলেজে পড়াশোনা করেছি, নিজের গ্রামে, এবং ওখানে পড়াশোনা করেছি, ওখানে অনার্স মাস্টার্স করেছি। এবং অনেকে বলে তাহলে আপনি ইংরেজিতে কাজ করেছেন আবার এটা কিন্তু বাংলা। ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। সো এটা যেটা হয়েছে আসলে, আমি যখন অনার্সের সাবজেক্টে চুজ করি ওই সময় যে আসলে আমাকে কেউ গাইড করবে বা আমাকে খুব বেশি, আমিও যে খুব চিন্তা নিয়ে পড়বো, আর নর্মালি আমার বেসটা যেহেতু একটু অতটা অন্য 10 জনের মতো স্ট্রং ছিল না, আমি আমার সায়েন্স পারতাম না, আমি ম্যাথ কম বুঝতাম। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না, আমাকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আগে আমাকে পড়াশোনা করতেই হবে, মানে পড়াটা চালিয়ে যেতে হবে আমার, এবং আমাকে একটা জায়গায় দাঁড়ানোর জন্য আমাকে একটা গ্র্যাজুয়েশন আমাকে করতেই হবে। তো ওই সময় আমি বাংলা সাবজেক্টটা চুজ করেছি এবং ওই সময় পড়েছি। তো বাট আমি বাংলা সাহিত্যে খুবই দুর্বল, এবং আমাকে কোনো যদি কিছু প্রশ্ন করে আমি সরি বলে আমাকে পাস করতে হবে, কারণ আপনার মনোযোগটা আসলে ভলান্টিয়ারি কাজের প্রতিই ছিল ওই কারণে। এবং আমার জাস্ট এটা দরকার হয়েছে যে আমার একটা জায়গাতে যাওয়ার জন্য আমার একটা যোগ্যতা আমার লাগবে, গ্র্যাজুয়েশনে লাগবে। ইভেন আমি কখনোই ফার্স্ট ক্লাস পাই নাই, আমি যে আমার অনার্স মাস্টার্স দুইটাতে সেকেন্ড ক্লাস, এবং আমার বন্ধুরা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে। 2020 সালে আপনি ইয়াসিড প্রতিষ্ঠা করেন, এখন 2026, 6 বছর। এই 6 বছরে নিশ্চয়ই অনেক কাজ করেছেন, এবং আপনার যে প্রতিষ্ঠান তারও কিন্তু পরিধি অনেক বেশি বেড়েছে। শুনি সেই গল্প। আমি মাস্টার্স শেষ করার পরে তারপর চিন্তা করলাম যে না, এখন আই হ্যাভ টু মুভ টু মাই ড্রিম। তো পরে 2020 সালে এসে ফেব্রুয়ারি 1 তারিখ মানে প্রথম কার্যক্রমটা অফিস উদ্বোধনের মাধ্যমে শুরু হয়,
এবং ওই সময়টা খুব একটা, এবং এই মানে উদ্যোগটা নেওয়ার জন্য, এবং এটা কারণ এটা তো কমপ্লিটলি আমার 2019টা ছিল খুবই কঠিন একটা সময়। মানে এটা আমি বলবো প্রত্যেকের একটা ক্যারিয়ার ট্রানজিশন থাকে, যে আসলে আমি কোথায় আমাকে নিজেকে দেখতে চাই। এবং একই সাথে আমি আপনাকে বলেছিলাম, যেহেতু আমি বিভিন্ন সংস্থায় কাজ করেছি, ফাইন্যান্সিয়ালি অনেক কিছু ইনকামও করেছি, তো এখন চিন্তা করছিলাম আমি যদি জব যদি না করি তাহলে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারবো কিনা। আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে গিয়ে যদি আমি জবে ঢুকে যাই তাহলে আমার যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন হবে কিনা। তো মোটামুটি খুবই একটা টানাপোড়েন অবস্থা, এবং ফ্যামিলিও বড় হয়েছে, আব্বু অসুস্থ হয়ে পড়েছে বেশি। তো পরে আমি চিন্তা করলাম যে না, দেখি কি আর হবে, হয়তো 2-1 বছর কষ্ট হবে, না হলে পরে না হয় আবার জবে ঢুকে যাব। বাট ওই মাইন্ডসেটটা মনে ছিল, কিন্তু কাউকে শেয়ার করি না যে আমি শেষটা দেখবো আমি। এবং পরে 2000 ফ্যামিলিকে আমি বলি, আম্মুকে সাথে বেশি কথা হয়। আব্বু 18 পর থেকে যেহেতু স্ট্রোক করে, আব্বুর মানসিক সেন্সটা অত ভালো কাজ করে না। তো মাকে বললাম যে আমি এটা করতে চাই। তো আম্মু বললো যে তুমি এতদিন তো চালিয়ে নিয়ে আসছো, এখন তুমি এগিয়ে যাও। তো পরে 2020-এ খুব একটা স্বপ্ন নিয়ে এটা করেছি। এর জাস্ট 1.5 মাসের মধ্যেই কোভিড-19 চলে আসছে। মার্চের 18 তারিখ প্রথম হিট করে 2020 সালে। তখন একটু ধাক্কা লাগে যে আসলে তাহলে কি ফাইনালি কি আমাকে গিভ আপ করতে হবে কিনা। তো আমি বললাম যে না, গিভ আপ করবো না, দেখা যাক, শেষ জায়গাটা আমি পৌঁছতে চাই। যেহেতু ভলান্টিয়ার অর্গানাইজেশন, এখন এতদিন আমি না কাজ করেছি ভলান্টিয়ারি, বাট এখন একটা অফিস চালানো, একটা সংগঠন চালানো, কিছু কষ্ট আছে, ইকোনমিক্যাল বিষয় আছে, অফিসের ভাড়া দিতে হয়। তো পরে এখন এই জায়গায় আমি একজনের কথা খুবই স্মরণ করি, সেটা হচ্ছে আমার যে ফ্রেন্ড লিজ শপশেয়ার। ও পিস টু মিউজিক্যাল ন্যাশনাল আমেরিকান একটা প্রতিষ্ঠান, ওনার সাথেও আমার কাজ করা হয়েছিল। তো পরে ওকে আমি শেয়ার করি, সেও ওয়ার্ল্ডওয়াইড কাজ করে, মিউজিক নিয়ে কাজ করে। তো ওনাকে বললাম যে আমি তো এরকম একটা কাজ করতে চাচ্ছি। তো ও বলছে ঠিক আছে তুমি শুরু করো, আমার জায়গা থেকে আমি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, তোমাকে আমি চিনি অনেক আগে থেকে, তুমি চালিয়ে যাও। তো ওই বর্ষ আমি পেয়েছিলাম। বাট এখন কোভিড আসার কারণে এখন দেখা গেল কি পুরো ওয়ার্ল্ড ইকোনমিক্যালি কোলাপস হয়েছে, সবার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য। এখন তো আমাদেরকে, আমার যারা ডোনার তাদেরকেও টাকা দেয়, তো বিজনেসম্যানরা তারা টাকা দেয়, তো বিজনেস তো বন্ধ হয়ে গেছে ওই সময়। তো পরে চিন্তা করলাম যে না, আমার কাজ করতেই হবে। পরে আমি কোভিড-19টাকে আমি একটা অপরচুনিটি নিয়ে আসছি, কারণ আপনাদের ভলান্টিয়ার কাজের বড় একটা সুযোগ ওই সময়। তখন আমি আমার যারা ফ্রেন্ডস আছে বিদেশি, তাদেরকে আমি যোগাযোগ করি, তো তাদেরকে আমি রিচ করি এবং তাদেরকে বললাম যে কোভিড-19 সময় যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না আন্তর্জাতিক, এবং যে গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে কোয়ারেন্টাইনে থাকার জন্য, এখন সুবিধাবঞ্চিত ফ্যামিলিগুলোকে আমার কিছু করা দরকার। সো ওই সময়ে বিলকুক ফাউন্ডেশন এবং শপশেয়ার মিউজিক ফাউন্ডেশন, যে পিস টু মিউজিক্যাল ন্যাশনাল, ওনারা আমাকে কিছু অর্থায়ন করে, ওরা কিছুটা আমাকে টাকা দেয় ফ্রেন্ডরা, এবং ওই টাকা দিয়ে মূলত আমরা কোভিডের কার্যক্রমটা শুরু করি, এবং ওখান থেকে যাত্রা শুরু। ওই সময় আমরা কোভিডের যারা এফেক্টেড ফ্যামিলি আছে তাদেরকে আমরা ওই সময় আমরা প্রায় 200 ফ্যামিলির আমরা দায়িত্ব নিয়েছিলাম 3 মাসের জন্য, খাদ্য সহায়তা দেওয়ার জন্য। এবং এক একটা ফুড ব্যাগে আমরা 66 কেজি করে খাবার দিয়েছিলাম, মানে 1 মাসের জন্য একটা ফ্যামিলির জন্য এনাফ ছিল এগুলো। তো ওই সময় তাদেরকে আমরা হেল্প করেছি। তারপর তারা হেলথ অ্যাওয়ারনেসের আমরা কাজগুলো করেছি, মাস্ক বিতরণ করেছি, ভলান্টিয়ার আমাদের সাথে ছিল, এবং খুব বেশি ভলান্টিয়ার তখন ছিল না, আমরা জাস্ট 4-5 জন হাতে গোনা তখন। নুমান, তারপর শিবলি, হামিদ, তারপর হচ্ছে আমাদের আরেকজন কাশেম, ওরা ছিল, রুবেল, ওরা ছিল, একসাথে আমরা কাজটা করেছি। তো পরবর্তীতে যেহেতু বিদেশির সাথে কাজ করা শুরু হয়েছিল, তো আস্তে আস্তে ওরা আমাদের প্রতি ট্রাস্ট আসছে, যে আপনি প্রপারলি ইউজ করছেন। হ্যাঁ, ইউজ করেছি, এবং ওরা চিন্তা করেছে না ঠিক আছে, ওরা কাজটা ভালো করেছে। তো পরবর্তী কোভিড চলে গেল, তখন বিশেষ করে কোভিড যাওয়ার পর আবার দেখা গেল কি এখন হঠাৎ করে তার ফান্ডিংটা ওরা দিচ্ছে না, এখন ওরা নিজেরাও একটা প্রবলেম পড়ে গেছে। এবং কক্সবাজারে আবার আমি এমন জায়গায় বড় হয়েছি, এখন বাংলাদেশের কর্পোরেট হাউসগুলো সব ঢাকায়, এখন আমি এখানে পড়াশোনা করি না, আমার কোনো নেটওয়ার্ক নাই। তা এখন আমাকে করতে হয়েছে কি যে আমি ঢাকাকে ওভারটেক করে আমাকে যেতে হয়েছে ইন্টারন্যাশনালি, কারণ ঢাকায় আমার কেউ ছিল না। বাট যেহেতু আমি কক্সবাজার বড় হয়েছি, বিদেশি ফ্রেন্ডস ছিল আমাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তো তাদের সাথে কমিউনিকেশনটা রক্ষা করে আমি বললাম যে আমাকে কোনো না কিছু করতে হবে। তো পরে দেখা গেল সেটা হচ্ছে 2021, 20, 21, 22-এর লাস্ট পর্যন্ত এই 3টা বছর আসলে আমার জীবনে কখনোই বলার মতো না। মানে স্ট্রাগল লাইফের লিমিট কতটুকু থাকতে পারে এবং কতটুকু ধৈর্য মানে আল্লাহ এটা ধারণ করার জন্য মানুষকে দেয়, সেটা হয়তো আমার জীবনটা হয়েছে। যেহেতু আমার একসাথে আমার স্বপ্ন, একই সাথে আমার আবার ফ্যামিলি, তো ওই সময় আসলে
ফ্যামিলির একটা আমি সাপোর্ট বলবো, কখনো ওনারা আমার কাছ থেকে এক্সপেকটেশন রাখেনি যে তোমাকে এটা করে দিতে হবে, এটা দিতে হবে, এটা করতে হবে। ভাইরা কখনো বলে নাই। বাট আলহামদুলিল্লাহ ভাইরা যেভাবে ছিল ওদেরকে আমি ওভাবে চালিয়েছি। মাকে আমার সবসময়, বাবাকে ওষুধপত্র যা লাগে তা আমি দিয়েছি, পড়াশোনা করিয়েছি। আমার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, এরপর ওটা পড়াশোনা করতেছে, আরেকজন মাদ্রাসায় পড়ে, সবাই পড়াশোনা করতেছে। সো ওই সময়ে যেহেতু অফিসের ভাড়াটা ছিল, আমার আম্মুর স্বর্ণের কানের দুল ছিল এক জোড়া, মানে 1 বছরের মধ্যে মনে হয় 8-9 মাস বন্ধক থাকতো। স্বর্ণের দোকানে তো স্বর্ণ দিলে টাকা দেয়, তো ওই টাকা দিয়ে মোটামুটি আম্মুকে বলতাম যে ভাড়া দিতে পারতেছে না, দিয়ে দাও, আম্মু দিয়ে দিছে। তো দিয়ে দিছে, এটা ওরকম। এমনও হয়েছে আমার আসলে ওই সময় কলাতলি থেকে আমার অফিস টমটম ভাড়া লোকালি 20 টাকা নেই অটোতে। তো আমি অনেক সময় হেঁটে গিয়েছি, যে আমার টাকা ছিল না, ভাড়া ছিল না, আমি এটা অন্য জায়গায় খরচ করতে পারবো, হেঁটে গিয়েছি। অনেক সময় ছোট্ট বাসা খুব দরকার ছিল আমাদের ফ্যামিলির জন্য, বাট ওই সময় বাসাটাও চেঞ্জ করি না, বলছে আমরা আগে বেঁচে থাকি, এটাই হচ্ছে আমাদের বিষয়। তো লাক্সারি হয়তো পরে আসবে, বা যখন আল্লাহ দিবে তখন হয়তো করতে পারবো, যখন লাগবে তখন। তো ওই সময়ে ভলান্টিয়ারদেরকে রান করা, এবং একটা জায়গা থেকে কক্সবাজার থেকে বেড়ে ওঠা, এবং অন্যান্য অর্গানাইজেশনগুলোর সাথে মানে সম্পর্ক তৈরি করা। যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করলে একটা সুবিধা কি, সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা ভালো হয়, এবং এখানে এমবাসিগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা যায়, বা অন্যান্য যারা ইন্টারন্যাশনাল কর্পোরেট হাউসগুলোর সাথে রাখা যায়, যোগাযোগের প্রক্রিয়াটা তখন সহজ হয়। বা ইভেন এমনও হয় কি, আমি যদি ঢাকায় যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকে, তখন এখান থেকে তো ওরাই অনেক ভালো জায়গায় যায়, তো ওখান থেকে তাদের একটা কমিউনিকেশন থাকে, ফ্রেন্ডশিপটা থাকে। সো ওই জায়গাতে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করেছি। বাট এরপরে বললাম যে না, আমি শেষটা দেখতে চাই, মানে দেখি সৃষ্টিকর্তা কতদিন পর্যন্ত আমাকে না দিয়ে পারে। তো পরে 2022-এর শেষের দিকে মূলত আমাদের প্রজেক্টগুলো আরেকটু এক্সপান্ড হলো। তো অফিসের আমরা একটা আসবাবপত্র কিনতে সুযোগ পেলাম, 2-1 জনকে আমরা স্টাফ হিসেবে হায়ার করার জন্য সুযোগ পেলাম, এবং আমারও একটা প্রজেক্ট থেকে আমাকে একটা স্যালারি আমাকে দেয়। তখন আমি আবার ভাবলাম যে না, আলহামদুলিল্লাহ হয়তো এখন এটা স্টার্ট হয়েছে, সুসময়টা হয়তো দেখা পেয়েছি, এবং তখন কাজ করার ইন্সপিরেশন আরো বাড়লো। আসলে এই অসময়ের মধ্যেও যে পরিবারের কাছ থেকে আপনি একটা বিশাল সাপোর্ট পেয়েছেন, পরিবার হয়তো সংকটে আছে, তবুও কিন্তু নিজের মা নিজের কানের দুল বিক্রি করে দিয়েছেন আপনার জন্য, এটা আসলে অনবদ্য একটা বিষয়। এটা ডেফিনেটলি আপনাকে এর আগে বলেছিলাম যে আসলে ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যতই কিছু করি না কেন, আসলে ফ্যামিলি যদি আমাদেরকে যদি সাপোর্ট না দেয়, ফ্যামিলি যদি গাইড না করে, এটা অনেকটা অসম্ভব হয়ে যায়। সো ওই জায়গাটা আসলে বলা আর কি। আপনি বলছেন যে প্রজেক্টের কথা, প্রজেক্টের কথাগুলো একটু শুনি, কি কি প্রজেক্টে আপনি কাজ করেছেন? হ্যাঁ, প্রজেক্টে যাওয়ার আগে একটু যদি বলে রাখি, এখন আমি তো শুরু করেছি 2010 সাল থেকে, 2020 আসলো, 10 ইয়ার্স, 22 আসলো, 12 ইয়ার্স। তো একটা থাকে না, একটা স্বীকৃতি, একটা কেউ আমাকে, আমার কাজটাকে কেউ মূল্যায়ন করুক, কেউ একটা স্বীকৃতি দিক, বা কাজটা আসলে ঠিক করছে কিনা। একটা খুব বেশি কষ্ট লাগতো যে হয়তো আমি গ্রামে বড় হয়েছি, আমি হয়তো হাবি জাবি কিছু করতে পারছি না, ভাইরাল হতে পারছি না, হয়তো জন্য মনে হয় আমাকে কেউ ডাকছে না। এই যে আমি যদি বলি যে এটা আমার সেকেন্ড ন্যাশনাল চ্যানেলে আসা, কিছুদিন আগে চ্যানেল আইতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, বাট শুতে আসা হয় নাই, বাট এটা কিন্তু আমার প্রথম আসা। এবং এটা ওই সময় একটু খারাপ লাগতো যে আসলে মানে মনে হয় আমার কাজটা অনেক রাইট ছিল না, বাট আমি বলছি কোনো না কোনো সময় আমাকে করবে, স্বীকৃতি আসবে। আমি প্রথম সময় সেটা হাল কখন আপনি ছেড়ে দিই নাই। পরবর্তীতে একদম ভলান্টিয়ার জন্য সবচেয়ে সম্মানের যেটা অ্যাওয়ার্ড, যেটা ইউএন ভলান্টিয়ার্স ডে এবং ইউএনভি এবং সরকার মিলে যেটা দিয়েছে, এবং এটা আমি পেয়েছি। সো আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আসলে কাজ কি করছি। সো বিশেষ করে ইয়াসিতে একটি যুব সংগঠন, এটা আসলে আমরা ইউথ ল্যাড বলি, আমরা ইউথদের পরিচালিত। আমরা বিশেষ করে সমাজের অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো ইউথরা কিভাবে সমাধান করবে, এবং ইউথদের কিভাবে স্কিল করা যায়, এবং তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম কিভাবে দেওয়া যায়। আমার মতো কাইসার যদি কেউ কিছু করতে চায়, তার জন্য একটা ভালো সেফ প্ল্যাটফর্ম কি হতে পারে, এবং পড়াশোনা থেকে ঝরে না পড়ার জন্য তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই কাজগুলো আমরা করে আসছি। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় তরুণরা কিভাবে ভূমিকা পালন করবে, দেশের যে নীতি নির্ধারণের জায়গায় কিভাবে ইউথরা এঙ্গেজ থাকবে, কিভাবে তারা মতামত পাশগুলো করবে, মতামতটা দিবে, এই জিনিসটা মূলত করেছিলাম।
তো আমাদের এখন যে কয়েকটা প্রোগ্রাম আমরা চলছে তার মধ্যে হচ্ছে পিস থ্রু মিউজিক, এটা খুব দারুণ একটা প্রোগ্রাম। এটা শুনি, এটা সম্পর্কে বিস্তারিত, এটা আমাদের কাছে নতুন কনসেপ্ট হ্যাঁ, পিস এটা থ্রু মিউজিক। পুরো সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও নতুন। বাংলাদেশে মিউজিক করে সবাই আনন্দের জন্য, এবং ছোটবেলায় অনেকে মিউজিক স্কুলে পাঠায়, গিটার শেখায়। বাট আমাদের এই প্রোগ্রামটা মিউজিকের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। এবং আপনাকে যেটা বলেছিলাম যে পিস থ্রি মিউজিকের ন্যাশনাল আমেরিকান যে অর্গানাইজেশনটি, ওরা আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করে। আমাদের একটা চমৎকার একটা ভলান্টিয়ার টিম আছে ওখানে। আপনার আমেরিকা থেকে ট্রেনার এসে ওদেরকে শেখায়, ওরা শেখার পরে আবার সুবিধাবঞ্চিত যারা শিশু আছে তাদেরকে আমরা শেখাই, ইনস্ট্রুমেন্টও আমরা ফ্রিতে দিই, এবং শেখানোর ধরনটাও ভিন্ন। যেমন আমরা বাংলাদেশে গিটারটা শেখানো হয় বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ, তাকে করে নোট শেখা দেওয়া হয়, তারপর সেটা বাজায়। বাট আমরা তাদেরকে শেখাচ্ছি একদম গ্রামাটিক্যালি। আমাদের ছোট ছোট বাচ্চারা ওরা গ্রামার, ইংলিশ গ্রামারটা, নোটটা লিখতে পারে এবং বুঝতেও পারে। এবং আপনি খেয়াল করবেন যে অর্কেস্ট্রা একসাথে 20 জন 30 জন ভায়োলিন বাজায়, একই সুরে বাঁশি বাজায়, ওই কাজটা ওরা করতে পারে। এবং আমাদের খুব দারুণ একটা ইম্প্যাক্ট স্টোরিও আছে। আমাদের একজন ভলান্টিয়ার পিয়াল, সে আগে বারবার সবে কাজ করতো, চুল কাটতো। সো পরে সে এসএসসির পরে আমাদের সাথে যুক্ত হয় ভলান্টিয়ারিং কাজ করতে। এখন সে ওখানে ভলান্টিয়ারিং কাজ করেছে, ভলান্টিয়ার লিডার হয়েছে, এখন সে পুরো প্রোগ্রাম লিডার। এখন সে পুরো প্রোগ্রামটা দেখাশোনা করতেছে, পড়াশোনা করতেছে। তো এবং আমরা এই প্রোগ্রামটা রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারের ক্লাইমেট রিফিউজি যারা আছে তাদের জন্য, এবং সরকারি শিশু পরিবার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে শিশু পরিবার ওখানে করাচ্ছি, এবং চট্টগ্রামের শিশুদেরকে আমরা এটা করাচ্ছি। এবং আমাদের একটা প্রোগ্রাম আছে এডুকেশন, যেটা আমার খুব মানে আমার ব্যক্তিগত লাইফ থেকে এটা করা। আপনাকে আমি যেমনটা বলেছিলাম যে ক্লাস 5 পর্যন্ত বাংলাদেশে পড়াশোনাটা ফ্রি অফ সবার জন্য, সবাই পায় এটা, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই পায়। বাট 6 এর পরে কিন্তু, 5 এর পরে কিন্তু সব কিন্তু হাই স্কুল কিন্তু সরকারিকরণ না, সবাই সরকারি স্কুলে পড়তে পারে না। অনেক সময় তাকে আবার অনেক কোচিং টোচিং করে যেতে হয়, তো ড্রপ আউটটা বেশি হয়। এবং 20-এর পরে তো ড্রপ আউট আর বেশি হয়েছে যে কোভিডের কারণে। তো চিন্তা করলাম যে আমি যেটা ফেস করেছি, যে অল্প একটু সাপোর্টের কারণে কিন্তু অনেক সম্ভাবনা ছেলে মেয়ে কিন্তু ঝরে পড়ে। তো আমরা 2022 সালের লাস্টের দিকে আমরা অর্ধশত শিক্ষার্থীর আমরা দায়িত্ব নিয়েছি। আমরা 2টি স্কুলে আমরা সাপোর্টটা দিই। আমরা যেটা স্কুল করি নাই, এটা অন্য কারণ। সেটা হচ্ছে এখন স্কুল করলে, স্কুল যদি আমি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তাদের লাইফটা কোথায় যাবে। এখন আমরা দুইটা, একটা এমপিও স্কুল আর একটা হচ্ছে কি প্রাইভেট স্কুল, ওখানে আমরা 50 শিক্ষার্থী আমরা দায়িত্ব নিয়েছি। ওদের যাবতীয় খরচ, তাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে বই, খাতা, কলম, স্কুলের ড্রেস, জুতো, তারপর হচ্ছে কি স্কুলের ফি, তারপর পরীক্ষার ফি, সব কিছু আমরা প্রোভাইড করতেছি। এবং তারা তখন ক্লাস 6-এ ছিল, এখন তারা ক্লাস 9-এ উঠেছে। এবং একটা ছোট্ট ওদের স্টোরি যদি বলে, একজন শিক্ষার্থী আমাদের ছিল যে পড়াশোনা থেকে সে অলমোজরে পড়েছিল, সে স্কুল আসতেছিল না, আর পরে তাকে আমরা নিয়ে আসছি। এখন সে ওই স্কুলে, মানে এটাকে ওরা স্কুল কর্তৃপক্ষ মানে এটাকে স্ট্যান্ড বলছে, এটা ওনাকে মানে সবচেয়ে নাম্বারও বেশি পাইছে। এবং সে সায়েন্স পড়তেছে এখন, সে হয়তো একদিন ডাক্তার হবে ইনশাআল্লাহ। সো এবং একই সাথে প্রজনন স্বাস্থ্য নিয়ে আমাদের কিছু অ্যাক্টিভিটি চলতেছে। আমাদের একটা টিম আছে, ওরা এটা গ্রামের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, রাখাইন কমিউনিটি, হিন্দু কমিউনিটি, ক্লাইমেট রিফিউজি, অ্যাডোলেসেন্ট, ওদেরকে প্রজনন স্বাস্থ্য একটা ট্যাবু, এটা কেউ আলোচনা করতে চায় না, ক্লাসে কেউ কথা বলতে চায় না। এই কাজটা আমরা করছি। এবং যেমনটা আপনি বলেছিলেন যে ট্যুরিজম নিয়ে আমাদের বিশাল একটা কাজ আছে। এটা ব্যক্তিগতভাবে আমার সাইডটা একটু বেশি, এখানে অফিস অনেকটা ইনভলভ একটা কম, বাট আমাদের অফিসের ভলান্টিয়ার এই কাজটা করে। ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ট্যুরিজম যে অ্যাওয়ার্ডটা, সো বেসিক্যালি আমি 2019 সাল থেকে সরকারের সাথে কাজ করছি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে। সো ওখানে আমরা বেসিক্যালি কক্সবাজারে আপনারা দেখবেন অনেক প্লাস্টিক ভরে যায়, এবং এটা সেন্ট মার্টিনের সেম। তো আমরা বেসিক্যালি হচ্ছে কি প্লাস্টিকটা ইউজ না করার জন্য, বীজটাকে পরিষ্কার রাখার জন্য আমরা কিছু কার্যক্রম আমরা করে থাকি। এবং আপনি অবশ্যই জানবেন যে এবারে ঈদের সময় 2 ঈদে কিন্তু বিশাল একটা টিম কাজ করেছে, ডে নাইট কাজ করে 24/7। ওরা অ্যাওয়ারনেস করেছে, ক্লিন করেছে, এবং অনেক সময় দেখা যায় ফটোগ্রাফার অ্যান্ড টুরিস্টদের সাথে একটা কি হয়, দ্বন্দ্ব লেগে যায় অনেক স্টেক হোল্ডারদের সাথে। ওই জায়গায় আমরা কাজ করেছি। এবং ইয়াসিড যতটা ন্যাশনাল এবং লোকাল ক্রাইসিস হয়েছে, আপনার হচ্ছে কি বন্যা, সাইক্লোন, প্রত্যেকটাতে কাজ করেছে। সিলেটে হয়েছে তখন কাজ করেছি, যে নোয়াখালীতে হয়েছিল, ফেনীতে হয়েছিল, তখন আমরা কাজ করেছি। কক্সবাজারে কোনো সাইক্লোন বা জলোচ্ছ্বাস হলে আমাদের ভলান্টিয়াররা কাজ করে। এবং এই জায়গায় আমাদের যারা ভলান্টিয়ার তারা এত দারুণ এবং তারা এত ডেডিকেটেড, মানে ওরা মানে বলতে গেলে আমি যেভাবে কাজ করেছি তারা আমার চেয়ে ডেডিকেটেড। আমি ছোটবেলা যেমন কাজ করেছিলাম, আমার চেয়ে ডেডিকেটেড ওরা। যে কোনো কাজে ওরা জাস্ট বললে ওরা চলে যায়, এবং একই সাথে পড়াশোনাও করে, এই কাজটাও করে। কারণ আপনার মতো দারুণ একজন লিডার তারা পেয়েছে। এটা হ্যাঁ, এটা হয়তো ওরা প্ল্যাটফর্মটা পেয়েছে,
এবং সেই প্ল্যাটফর্মটা আমি দিয়েছি তাদেরকে। এবং আমাদের অসংখ্য এরকম গুড স্টোরি আছে যারা কক্সবাজারে পড়াশোনা করেছে, এখন তারা ঢাকা লেভেলে এসে ভালো কাজ বাহ। করছে। অনেকে ইংরেজি শিখেছে আমাদের কাছ থেকে, কোর্স ছিল আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলো বলেছিলাম। দারুণ। সো তারা অনেকে ইংরেজি শিখেছে, বিভিন্ন জায়গায় গেছে। আমরা বিগত 6 বছর আমরা প্রায় 1000 ইউথদেরকে আমরা দক্ষতা উন্নয়নের বাহ। স্পোকেন ইংলিশটা আমরা শিখিয়েছি। কি অনেক দারুণ। ভলান্টিয়ার এখানে ছিল। এবং এখানে এই ইয়াসিদ আসলে হয়তো আমি ইনিশিয়েট করেছি, বাট আমার পেছনে অনেকগুলো মানুষ আছে যারা আমাকে নির্দ্বিধায় মানে কোনো সাপোর্ট দিয়েছে, পাশে কোনো ছিল। মানে কোনো এক্সপেকটেশন ছেড়ে সাপোর্ট দিয়েছে। এই যে আজকে আমি যে শোতে আসছি, যে দীপ্তি দাস, ওনার সাথে আমার কোনো কাজই হয় নাই। ইউএসএ এর একটা প্রজেক্টে কাজ শুরু হওয়ার কথা ছিল, ফান্ড কাটার কারণে হয় নাই। তো পরে উনি বলতেছে যে প্রজেক্ট তো হয় নাই, ঠিক আছে সমস্যা নেই, বাট তোমার কাজ তো তোমাকে করে নিতে হবে, তোমাকে আমরা দেখে কি করা যায়। তো আপু মনে একটা শুরুতে এখানে এসেছিলেন, তারপরে এখানের সাথে যোগাযোগ করেছেন, তো এখানে আসার সুযোগটা হয়েছে। এরকম অসংখ্য মানুষ আছে যারা ভালো কাজ করলে আসলে ভালো কাজ সৃষ্টিকর্তা থেকে ব্যাক করা ছড়িয়ে যায় পড়ে। এবং সেটার বাস্তব প্রমাণ আমরা সবসময় দেখি। আর আপনার এই- ভালোবাসা না থাকলে মানুষের প্রতি মানুষের জন্য কাজ করা যায় না। অবশ্যই সেটাই। আপনার ভালো কাজের এই ধারা অব্যাহত থাকুক, অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে, নিশ্চয়ই। মাছরাঙার পক্ষ থেকে। সর্বশেষ আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। সো দর্শকদেরকে আসলে বলার আগে আমি মাছরাঙ্গাকে ধন্যবাদ জানাবো, আপনাদের জন্য ধন্যবাদ জানাবো যে আমাকে ইনভাইট করার জন্য। এটা আমার জন্য বিশাল একটা পাওনা, এবং কক্সবাজার থেকে এখানে এসে কথা বলা এবং স্টোরিগুলো শেয়ার করা, এবং এটা হয়তো আমার জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে যারা আমার মতো কাজ করতে চায়, যারা আমার মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে বেড়ে উঠছে, তাদের জন্য একটা আর্কাইভ হয়ে থাকবে এবং তারা এই নিশ্চয়ই। কাজটা পাবে। এবং বিশেষ করে আমি তরুণদের নিয়ে যেহেতু কাজ করি, তরুণদেরকে আমি বলবো যে আসলে ভালো কাজ কখনোই আপনাকে কষ্ট দিবে না। হয়তো আপনার সুপারভাইজার বা আপনার টিচার বা আপনার হয়তো আপনজন আপনাকে ছেড়ে চলে যাবে, বাট আপনার কাজ দক্ষতা আপনাকে ছেড়ে চলে যাবে না। এবং কাজে যদি ফোকাস থাকা যায় তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। একই সাথে এই বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তরুণদের অংশগ্রহণ অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তরুণদের আসলে ভালো জায়গায়, ভালো প্ল্যাটফর্মে, ভালো সুপারভিশন, ভালো মেন্টরশিপ দরকার। একই সাথে যারা ভালো সাকসেসফুল জায়গায় পৌঁছছেন তারা নিজেরাই সাকসেস তো হয়েছেন, ঠিক আছে, পাশাপাশি যদি নিজের কমিউনিটির জন্য কিছু কাজ করা যায় এবং তাদেরকে, আমাকে যেভাবে অনেক মেন্টর আমাকে সাপোর্ট দেয়, ওনারাও যদি ওনাদের আপনাদের জায়গা থেকে আপনার সাপোর্টটা দেন, আমার মনে হয় সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে পারবো এবং বিশ্বের মানচিত্রে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হবে। বাহ, খুব অসংখ্য সুন্দর করে ধন্যবাদ। বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।